বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বিগত একটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম সমাপনী পরীক্ষার প্রশ্নের ধরন, মান বণ্টন এবং প্রশ্নের উত্তরকরণ প্রসঙ্গে। তো বর্তমানে আমাদের প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন পরীক্ষার। তো আমরা বেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে তোমরাও একটি পরীক্ষা দিয়েছো গণিত বিষয়ের উপরে। তো বাংলা বিষয়ে কেমন প্রশ্ন হতে পারে, তো সে বিষয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের পাঠ্য বই থেকে একটি গদ্য আমি নিয়ে নিয়েছি, স্মরণীয় যারা চিরদিন। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে বইটি দেখো এবং একটা খাতা সঙ্গে নাও। আমি যা বলবো তা তোমরা তাৎক্ষণিক টুকে নিও। স্মরণীয় যারা চিরদিন কাদেরকে নিয়ে লেখা, কেন, এ বিষয়ে আমরা ছোট্ট করে দেখে আসি। 1971 সালের 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন আমরা আসলে পুরোপুরি শত্রুমুক্ত হয়ে বিজয় অর্জন করি। তো তার আগে আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছিল, আর সেই যুদ্ধে আমাদের প্রাণ দিতে হয়েছে অনেক। আর সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই। এখানে আমরা পাচ্ছি ছাত্র, কৃষক, মজুর, পুলিশ, সৈনিক, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা এবং আরও নানা পেশার মানুষ। এই স্বাধীনতাকে আমাদের রক্তে ভেজা বলা হয়ে থাকে, কারণ এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেকেই আত্মদান করেছেন। তাদের রক্তের বিনিময়ে মূলত আমরা আজকে স্বাধীন। এবং স্বাধীন এখানে বলা হয়েছে যে অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। তো যাদের জন্য আমরা আজকে এই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি, মূলত তাদেরকে নিয়েই লেখা এই স্মরণীয় যারা চিরদিন। আমরা বইয়ের মধ্যে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এনারা সকলেই বুদ্ধিজীবী, যারা আমাদের এই স্বাধীনতার জন্য তাদের নিজেদের জীবন আত্মদান করেছেন। তো তোমরা বড় হলে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারবে। তোমাদের পাঠ্যবই যতটুকু আছে আমি ততটুকুই আলোচনা করছি। পরবর্তী প্যারাটাতে আমরা পাচ্ছি 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। তারা আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাকে এবং নানা আবাসিক এলাকায়। 1952 সালের পর নানা ঘটনার মধ্য দিয়ে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে প্রথম আঘাত হানে এ কারণেই যে 1952 সালে যখন আমরা রাষ্ট্রভাষা বাংলাকে অর্জন করি, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই মূলত প্রথম বিক্ষোভ জানিয়েছিল। তাদের কারণেই আমরা মূলত বাংলা ভাষার মর্যাদা অর্জন করতে পেরেছি। আর এ কারণেই তারা আবারও সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর প্রথম আক্রমণ চালায় এবং তাদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে রেখে ব্রাশ ফায়ার করা হয়। এবং তার সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষককে এখানে আমরা নাম পাচ্ছি: জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মনিরুজ্জামান, গোবিন্দচন্দ্র দেব, এর সঙ্গে আরো পাচ্ছি সাংবাদিকদের। তা এই যে হত্যাকাণ্ড, এই বর্বর হত্যাকাণ্ডে যারা সহযোগিতা করেছিলেন তারা হলেন রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। মূলত পশ্চিম পাকিস্তানিরা এই কমিটিগুলো তৈরি করেছিল। এই রাজাকার, আল বদর, আল শামস মূলত আমাদের দেশেই তারা জন্মগ্রহণ করেছিল এবং এই দেশে জন্মগ্রহণ করেও স্বাধীনতার বিপক্ষে তারা পশ্চিম পাকিস্তানিদের হয়ে কাজ করেছিল। তো এরই ধারাবাহিকতায় 26শে মার্চ
থেকে বঙ্গবন্ধু যখন ঘোষণা করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, এরপর থেকে চলতে থাকে 16 ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে আমরা আরো কতগুলো প্রাণ এখানে দেখতে পাচ্ছি। প্রখ্যাত রাজনীতিবিদ আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত, নতুন চন্দ্র সিংহ, রণদা প্রসাদ সাহা, আলতাফ মাহমুদ, আরো অনেক বুদ্ধিজীবীদেরকেই প্রাণ দিতে হয়েছিল। এক পর্যায়ে যখন তারা বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় অবধারিত, তখন তারা আরো কিভাবে গভীরভাবে এই দেশকে ধ্বংস করা যায় তার একটা পরিকল্পনা করতে থাকে। আর এই পরিকল্পনায়ও সেই রাজাকার বাহিনী, আল শামস, আল বদর এরা সহযোগিতা করেছিল। তারা মূলত এদেশের জ্ঞানী গুণী বিজ্ঞজনদের একটা তালিকা করতে থাকে। কোন একটা দেশকে ধ্বংস করতে, একটা জাতিকে ধ্বংস করতে যদি সেই দেশের বুদ্ধিজীবীদের ধ্বংস করা যায়, তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। আর এ কারণেই তারা এই কাজটি বেছে নিয়েছিল, যাতে বাংলাদেশ আর বিশ্ব মানচিত্রে আর কখনোই মাথা তুলে না দাঁড়াতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী তারা আবারও কতগুলো তালিকা করে। সেই তালিকার মধ্যে আমরা পাই মুনি চৌধুরী, অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, গিয়াসউদ্দিন আহমেদ, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন, নিজামউদ্দিন আহমেদ, গোলাম মুস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মুর্তজা। ঠিক একইভাবে তাদেরকে হত্যা করা হয় নির্বিচারে। দেশ স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকে ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারে বধ্যভূমিতে। মূলত শেষের দিকে তারা এই বর্বর হত্যাকাণ্ডটি চালিয়েছিল, অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে 14 ডিসেম্বর পর্যন্ত এই হত্যাকাণ্ড তারা চালায়, এবং তার পরপরই 16 ডিসেম্বর আমরা শত্রুমুক্ত হই। তাদের স্মরণে মূলত প্রতি বছর আমরা 14 ডিসেম্বর পালন করে থাকি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। তারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। কেন স্মরণ করব? এখানে বলা হয়েছে যে দেশ ও মাতৃকার জন্য ত্যাগের যে মহান আদর্শ স্থাপন করেছেন তা বিরল। আর সেই আদর্শ অনুসরণ করে আমরাও নিজেদেরকে যোগ্য মানুষ রূপে গড়ে তুলব। তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। তো আমরা দেখে নিলাম যে স্মরণীয় যারা চিরদিন কাদের উদ্দেশ্যে লেখা, কেন বলতে তাদের জন্য মূলত আজকে এই স্বাধীনভাবে আমরা পথ চলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তার জায়গা দখল করে নিয়েছে শুধুমাত্র এই বুদ্ধিজীবীদের জন্যই। তো শেষ কথাটি যেমন ওখানে বলা হয়েছে যে আমরা যদি নিজেদেরকে তাদের আদর্শ অনুসরণ করে যোগ্য মানুষ রূপে গড়ে তুলতে পারি, তাহলেই তাদের ঋণ আমরা শোধ করতে পারবো। তো এখন আমি আসছি কি হবে প্রশ্নের ধরন। এই গদ্যটি পর্যালোচনা করে আমি কতগুলো বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য সংকোচন এগুলো আমি টুকে নিয়েছি। সেগুলো তোমাদের সঙ্গে এখন আমি ভাগাভাগি করে নেব। তোমরা একটা খাতার মধ্যে তুলে নিতে থাকো। প্রথমে আমি নিয়েছি বিপরীত শব্দ। তো বিপরীত শব্দ আমি খাতায় লিখতে গেলে আমরা এভাবেই লিখি। তো দেখা যাবে যে তো যেহেতু তোমরা বিগত যে গণিত পরীক্ষা দিয়েছো সেখানে দেখেছো নিশ্চয়ই যে 4টি অপশন থাকবে, সেখানে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো এরকম আমিও বিপরীত শব্দগুলো দিয়েছি, যে একটা শব্দের বিপরীতে আরো 4টি শব্দ দেওয়া হবে, ওখান থেকে সঠিক বিপরীত শব্দটি তোমাদের বেছে নিতে হবে। তো বিপরীত শব্দগুলো একটু দেখে নাও কি কি লিখেছি আমি। বীর, কাপুরুষ, সশস্ত্র, নিরস্ত্র, মুক্ত, বন্দি। বন্দি বানানটা খেয়াল করো, দুটো লিখেছি। এটা আসলে তোমাদের বইয়ে আছে, এই বানানটাও সঠিক, এটা বইয়ে আছে। তো যে কোনো একটা লিখলেই তোমাদের হয়ে যাবে। কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, ঘুমন্ত, জাগ্রত, বরেণ্য, ঘৃণ্য, শহীদ, গাজী। শহীদ বানানটিতে তোমরা অনেকে দীর্ঘই দিয়ে থাকো, এটা শহীদ বানানে আসলে রস্বইকার হবে। সরল, জটিল, লোভী, নির্লোভ। এই লোভী বিপরীত শব্দটিতে আমরা অনেকেই
নির্লোভী কথাটি বলে থাকি। এর সঠিক বিপরীত শব্দ হবে নির্লোভ। ব্যর্থ, সার্থক। সার্থক বানানে অনেকে ব ফলা দিয়ে থাকো, আবার ব্যর্থ বানানে অনেকে আবার জ ফলার পরে একটা আকার দিয়ে থাকো। তো সঠিক বানানটি খেয়াল করো, ব্যর্থ, সার্থক। স্মরণ, বিস্মরণ। উন্নত, অবনত। নিরহংকার, অহংকারী। এখানে এই যার অহংকার নেই তাকে বলা হচ্ছে নিরহংকার, আর যার অহংকার আছে তাকে বলা হচ্ছে অহংকারী। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই নিরহংকার শব্দটিকে আবার এখানে আমরা দীর্ঘই একটা বসিয়ে বলি নিরহংকারী, আসলে শব্দটি হবে নিরহংকার। ধ্বংস, সৃষ্টি, সাহসী, ভীরু। বিজয়, পরাজয়। এর সঙ্গে আমি আর একটা যুক্ত করে নিই, সাহস, ভয়। অর্থাৎ সাহস আছে যার তাকে আমরা সাহসী বলি, আর যে ভয় করে তাকে আমরা ভীরু বলি। ঠিক আছে, এটা ব্যক্তি বোঝাবে আর এটা গুণ বা দোষ বোঝাবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম বিপরীত শব্দ, আর এবার আমি নিয়ে এসেছি বাক্য সংকোচন কি হতে পারে। ঘুমিয়ে আছে এমন, ঘুমন্ত। বরণ করার যোগ্য, বরেণ্য। ন্যায় ও সত্যের জন্য যারা জীবন দেন, শহীদ। অস্ত্র নেই যার, নিরস্ত্র। মেধা আছে এমন যেজন, মেধাবী। অহংকার নেই যার, নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা, নির্বিচার। কোনোভাবেই পূরণ করা যায় না এমন, অপূরণীয়। নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, আত্মদানকারী। আত্মদানকারী বানানটাতে তয়ের সঙ্গে এটা মফলা যুক্ত হয়েছে। উপকারীর উপকার স্বীকার করে যে, কৃতজ্ঞ। তো আমি যুক্ত বর্ণ সম্পর্কে পরে আলোচনা করছি। তো এই গেল বাক্য সংকোচন। বাক্য সংকোচন গুলো তোমাদের যে শব্দার্থ আছে সেই শব্দার্থ যদি আমরা ঘুরিয়ে লিখি সেটাই কিন্তু বাক্য সংকোচন। শিক্ষার্থীরা খেয়াল করো, শব্দার্থ তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে কতগুলো দেয়া আছে, তো তেমন আমি লিখিনি, মাত্র কয়েকটি লিখেছি। তো আমি আগেও বলে নিয়েছি যে শব্দার্থগুলো যদি উল্টো ভাবে সাজিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে সেগুলো বাক্য সংকোচন, আবার সেগুলোই শব্দার্থ। এখানে আমি মাত্র কয়েকটি নিয়েছি, খেয়াল করো একটু। জাতীয়, জাতির নিজস্ব। সাহসী, সাহস আছে যার। এটাই আমরা বলতে পারি এটা বাক্য সংকোচন, যে সাহস আছে যার বাক্য সংকোচন এক কথায় হবে সাহসী। বীর, এর অর্থ বলবান ও সাহসী। আসলে বীর হতে হলে দুটোরই দরকার হয়, বলবান অর্থাৎ শক্তিশালীও হতে হয়, আবার সাহসও থাকতে হয়। যে কোনো একটা কমতি থাকলে তা কিন্তু আমরা বীর বলতে পারি না তাকে। ভরসা, আস্থা। আক্রমণ, হামলা। শির, মাথা। তোটির মধ্য থেকে আমি কতগুলো যুক্ত বর্ণ টুকে নিয়েছি। এখানে পাচ্ছি আমি, প্রথমে আমি লিখেছি কয়ে রফলা। এটাকে আমরা অনেকে আবার দেখা যাচ্ছে এরকম আরেকটি কয়ের সঙ্গে এরকম একটি আছে, এ দুটো কিন্তু একদম আলাদা। এটাতে আমরা পাবো রফলা, আর এটাতে পাবো আমরা দন্তস্ব, ক যোগ দন্তস্ব। তো এটাতে যেটা আমরা শব্দ পাই সেটা হলো কক্সবাজার, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। আর এটাকে আমরা যে শব্দটি পাবো সেটা হলো ক্রয়, ক্রয়, বিক্রয়, ক্রেতা, এ ধরনের। তাহলে এটাতে আমরা পাচ্ছি রফলা, আমি লিখে নিয়েছি, দেখো কিভাবে, ক হসন্ত, রফলা আমি চিহ্নটা দিয়ে নিয়েছি। বলে রাখি এখানে যে প্রথম সব বর্ণটিতে অবশ্যই হসন্ত থাকতে হবে, খেয়াল করো আমি প্রতিটিতেই হসন্ত দিয়ে নিয়েছি। তো এরপর পাচ্ছি বর্গীয় জয় ইয়, এটা আমাদের আরেকটি যুক্ত বর্ণ আছে, দুটো আমাদের উলট পাল্ট হয়ে যায়। বিগত ক্লাসটিতে আমি দুটো আলোচনা করেছিলাম যে কোনটাতে কি আছে, তো আজও বলে নিচ্ছি। এটিতে আমরা পাবো ইয় যোগ বর্গীয় জ। ইয় প্রথমে থাকার কারণে এটাতে আমরা মাত্রা পাই না, আর এটাতে আছে বর্গীয় জ যোগ ইয়। এটাতে প্রথমে বর্গীয় জ পূর্ণমাত্রার বর্ণ বিধায় এটাতে আমরা মাত্রা পেয়ে যাই, যার শব্দ আমরা জ্ঞান বা বিজ্ঞান পেয়ে থাকি।
এরপর আমি নিয়েছি দন্ত স যোগ তয় রফলা, যার শব্দ আমরা পাই অস্ত্র, আমরা পেয়েছি এখানে নিরস্ত্র সশস্ত্র। ভাঙলে যেটা পাবো দন্ত স ত যোগ রফলা। এখানে খেয়াল করো দুটি বর্ণতে আমি হসন্ত দিয়েছি। এরপর আসছে ত যোগ মফলা, যেটা আমরা শব্দ পেয়েছিলাম আত্মদানকারী, আত্মা, আত্মীয়। তো এটাতে আমরা অনেকেই আমরা দন্ত ন লাগিয়ে দিই। এই দন্ত, এটা হলো তয়ের সঙ্গে দন্ত ন, দন্ত ন ফলাটা তয়ের পেটে গিয়ে লেগেছে, আর এই ময়ের ফলাটা গিয়ে মাত্রায় লেগেছে। একটু খেয়াল করো, দন্ত নয়ের যে ফলাটা সেটা তয়ের পেটের মধ্যে গিয়ে লেগেছে, আর এটা মাত্রায় গিয়ে ঠেকেছে। তো এটা হলো দন্ত ত যোগ দন্ত ন, আর এটা হলো ত যোগ ম ফলা। এরপর স্বাস্থ্য বানানে যেটা লাগে দন্ত স থ যোগ জ ফলা, আমি এটা লিখে নিয়েছি। প্রথম দুটিতে আমি হসন্ত দিয়েছি। এরপর এগুলো বাদ দিয়ে আমি আমার আরো কয়েকটি এখানে লিখে নিয়েছি। দেখো, একটু খেয়াল করো, তৃষ্ণা বানানটিতে যেটা আমাদের লাগে, এই মূর্ধন্য সঙ্গে এই যে বোঝাটা ইয়র মতো, এটাকে দেখে অনেকে মনে করে থাকো এটা মনে হয় ইয় আছে, আসলে কিন্তু এর মধ্যে আমরা পাবো মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। মূর্ধন্য ন এর প্রকৃত নাম কিন্তু মূর্ধন্য ন। এরপর আমি আসছি ক্ষিয়তে, এটার অনেকে আমরা যুক্ত খ বলে থাকি, এটার উচ্চারণ হবে ক্ষিয়। ক্ষিয়তে আমরা পাবো ক যোগ মূর্ধন্য স। ঠিক একইভাবে আমি দেখো এটা নিয়েছি পাশাপাশি, এটাকে আমরা ক্ষিয় মনে করতে পারি। আসলে এটার দেখো, এটা কয়ের মতো ইয়া না হয়ে, এটা ক যেমন গোলটা হয়েছে তা না হয়ে নিচের দিকে চলে গেছে। আসলে বোঝার উপায় নাই যে এখানে কি আছে, যেটা আমরা পাই আসলে তার সাথে কোনো মিলই নেই। এখানে আমরা যা পাচ্ছি তা হলো হ যোগ ম, যার শব্দ আমরা পাই ব্রহ্মপুত্র। তো প্রশ্ন একটা আমি লিখেছি, খেয়াল করো যুক্ত বর্ণ থেকেই, যে যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ আছে। খেয়াল করো, আমি অপশন দিয়েছি ক যোগ মূর্ধন্য স, হ যোগ মূর্ধন্য ন, হ যোগ ম, হ যোগ ম। দেখো এখানে আমি দুটো হ যোগ ম হ যোগ ম নিয়েছি গ ঘয়ে, কিন্তু একটাতে আমি হসন্ত দিইনি। তোমরা একটু খেয়াল করো যে হসন্ত যেটা দেয়নি, তোমরা ভাবতে পারো যে দুটোই হয়তোবা উত্তর হবে। আমি প্রথমেই বলে নিয়েছি যে প্রথম বর্ণটিতে অবশ্যই হসন্ত হবে, তাহলে যেহেতু এটাতে হসন্ত দেয়া নেই তার মানে এটা ভুল। সঠিক উত্তর হবে হ যোগ ম। তো তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, দেখা যাচ্ছে এখানে স্পর্শ করলে এটা উত্তর, এটা কাউন্ট করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করলাম যে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে। আশা করছি এর মধ্যে থেকে তোমরা উপকৃত হবে। পরবর্তীতে আমি আবারও কোনো একটি গদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো তোমরা বাসায় বসে থেকে অন্যান্য গদ্যগুলো থেকে তোমরা এই ধরনের চর্চা চালিয়ে যেতে থাকো। আর হ্যাঁ, পরীক্ষার সময় তোমরা আবার পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নিও না, কারণ বিশ্বের অন্যান্য দেশগুলোতে এভাবেই লেখাপড়া চলে, এভাবেই তারা বড় বড় ডিগ্রি অর্জন করে। তো আমাদের করোনাকালীন পরিস্থিতিতে আমরা এর আশ্রয় নিয়েছি ঠিকই, হয়তো একদিন আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব, তখন দেখা যাচ্ছে এটা নাও থাকতে পারে। তখন দেখা যাবে যে তোমরাই বিপদের সম্মুখীন হয়ে যাবে। তো নিজের বিপদ নিজে ডেকে আনো না, যতটা পারো নিজের প্রশ্নের উত্তরগুলো সমাধান করার চেষ্টা করবে আশা করি। তো ভালো থাকবে সে পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতো খোদা হাফিজ।